শুভেন্দু অধিকারী কি বলছে, এবছরে মহাকুম্ভে এত কোটি লোক এসেছিল, আরো বেশি আসুক। হিন্দু সমাজের বিশ্বাসের জায়গা, তারা মনে করে প্রতি 144 বছর ছাড়া ছাড়া তাদের ধর্মীয় বিশ্বাস, ওখানে গিয়ে স্নান করলে তারা পাপ মুক্ত হবে। ধর্মীয় বিশ্বাসে আমার বলার অধিকার একটুও নাই, আর আমরা রাখবো না। কিন্তু আমরা কি দেখলাম, যখনই বিজেপি বিপদে পড়ে তৃণমূলের আশ্রয় নাই, আর তৃণমূল বিপদে পড়লে দিল্লিগামী ফ্লাইট ধরে মোদিজির সাথে গল্প করে নেয়। হয়নি? রাজীব কুমার স্যার, সিবিআই আসছিল ওনাকে, উনি দোষী কি নির্দোষ আমি বিতর্কে যাব না, কিন্তু তখন আমরা কি দেখলাম, তারপরে পরেই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কোথায় গেলেন? দিল্লি চলে গেলেন। আর আমরা এখানে কি ভাবছি, এইবার কাকু ধরেছে, এবার ভাইপো যাবে বলে আমরা খুব ভাবছি এবার দুর্নীতির অবসান হবে। অত সহজ নয়। ঠিক যখনই তৃণমূল বিপদে পড়ে দিল্লিগামী ফ্লাইট ধরে দেশের প্রধানমন্ত্রীর সাথে মমতা ব্যানার্জির এত ভালো ভালো কথা বলে, সব বিপদ মুক্ত হয়ে যায়। এই কুম্ভ মেলাতে যেখানে কোটি কোটি মানুষ আসেন, তারাই দাবি করছে, তাহলে সেখানে 144 বছর পরে এই ধরনের একটা অনুষ্ঠান হচ্ছে। স্বাভাবিকভাবে হিন্দু ধর্মের মানুষজনেদের কাছে এটা আবেগের জায়গা, বিশ্বাসের জায়গা, আস্থার জায়গা, ভালোবাসার জায়গা। তার ওখানকার যোগী আদিত্যনাথের প্রশাসন বা যোগী আদিত্যনাথজি জানতেন না যে এত মানুষ আসবে, সেই মানুষটাকে কন্ট্রোল করা, সুন্দরভাবে তারা ধর্মীয় কাজটা যাতে সম্পূর্ণ করতে পারে, তার জন্য তো সেই ব্যবস্থা করা দরকার। সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা নিয়ে যখন পার্লামেন্টে আওয়াজ উঠছে যে জবাব দিতে হবে, কেন কুম্ভে অত হিন্দু মানুষ মারা গেল, সেই সময় তৃণমূল তার একটা এমপিকে পাঠিয়ে দিল। ওখানে গিয়ে তিনি বলছেন, যোগী আদিত্যনাথকে সার্টিফিকেট দিচ্ছে যে এর থেকে ভালো কুম্ভ আয়োজন আর হতে পারে না। মানে বুঝতে হবে আপনাকে। আর আমরা পাড়াতে পাড়ার চায়ের দোকানে কেউ বিজেপি করে বলে তৃণমূল তার ঠ্যাং ভেঙে দিচ্ছে, মিথ্যা মামলা দিচ্ছে। আবার কেউ তৃণমূল করে বলে, নন্দীগ্রামে দেখলাম নাকি একটা তৃণমূল কর্মীকে বিজেপি খুন করে দিয়েছে, খবরে এসেছিল। তাহলে এখানে নিজেদের মধ্যে মারামারি লাগিয়ে দিচ্ছে, আর ওখানে দাদা দিদি সেটিং করে বসে আছে। যখনই আপনি প্রশ্ন করবেন ক্ষুধার সূচকে ভারতবর্ষ কেন 105 নম্বরে চলে গিয়েছে, তখনই কিন্তু আপনাদেরকে বলবে আমি রাম মন্দির বানিয়ে দিয়েছি। আপনি যখনই প্রশ্ন করবেন মমতা ব্যানার্জিকে কেন পশ্চিম বাংলার শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা তো তলানিতে চলে গিয়েছে, এ তখন বলবে ওই তো আমি দীঘাতে জগন্নাথ মন্দির বানিয়েছি, ওই তো আমি ফুরফুরা শরীফে উন্নয়ন পরিষদ বানিয়ে দিয়েছি, ওই তো আমি মাথায় ঘুমটা দিয়েছি, ওই তো আমি টুসু পাবনে গিয়েছি বলে এড়িয়ে যাবে। কিন্তু আমাদের ভাবতে হবে যে কিভাবে আমাদেরকে ধ্বংস করছে, আর কাকে ধ্বংস করছে। হিন্দু মুসলমান নয়, গরিব খেটে খাওয়া মানুষ কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। এবছর একটা সমীক্ষা হয়েছে, ভারতবর্ষের 125টি 127টা দেশকে নিয়ে, ভারতবর্ষ সহ সারা পৃথিবীর 127টা দেশকে নিয়ে সমীক্ষা হয়েছে যে কোন দেশের মানুষ সব থেকে বেশি ক্ষুধার্ত, ভুকা ফেটে রাত্রি যাপন করে হোক বা একবেলা না খেয়ে থাকে, ক্ষুধার্ত। সেখানে 127টা দেশের মধ্যে ভারতবর্ষের র্যাঙ্ক কোথায় জানেন? 105। ভাবতে পেরেছেন? একটু ভাববেন, 105। মানে আমরা এত পিছিয়ে গিয়েছি। আর যারা বারবার একটা কথা বলে, আপনারা প্রশ্ন করবেন, এই বাজারে ভিন্ন ধর্মের মানুষেরা আছে। আমি এই মাঠ থেকে বলে যাচ্ছি, এই লাইব্রেরি মাঠ থেকে বলে যাচ্ছি, এই ঐতিহাসিক মাঠ থেকে বলে যাচ্ছি, জিজ্ঞাসা করবেন তাদেরকে। যদি জনসংখ্যার অনুপাতে আমরা দেখি, ভারতবর্ষের 100টা মানুষ যদি রাত্রে না খেয়ে ঘুমায়, তাহলে 80টা কে হয়? হিন্দু সমাজের মানুষ। তাই তো নাকি ভাই? 2014 সালে হিন্দু খাত্রে মেয়ে বলে ক্ষমতায় এসেছিলেন। 2014 সালে ক্ষুধার সূচকে ভারতবর্ষের স্থান ছিল 60-এর নিচে, বিলো 60। আর 2025-এ 100 পার করে গেল। তাহলে আপনি হিন্দুকে বাঁচাতে এসলে হিন্দুর লাভ করলেন, বাঁচালেন না? অমিত শাহজির ছেলে জয় শাহজি বিসিসিআই থেকে এখন আইসিসির টপ পোস্টে চলে গেল। আর আমার এই পাড়ার বনগার বাজারের সাধারণ হিন্দু ব্যবসায়ীকে একটা জিজ্ঞাসা করুন, সাধারণ একটা ডেলিভারকে জিজ্ঞাসা করুন, সাধারণ একটা টোটো চালক, অটো চালককে জিজ্ঞাসা করুন, তার অর্থনীতি এগিয়ে যাচ্ছে না তলানিতে চলে যাচ্ছে। ঠিক একই ভাবে প্রশ্ন করুন মমতা ব্যানার্জি দলের লোকেদেরকে। 2011 সালে আগে বলেছিলেন মুসলমানরা বিপদে আছে, মুসলমানরা ভোট দাও, মুসলমানদেরকে আমি বিপদ থেকে উদ্ধার
দেবো, মুসলমানরা ভোট দিয়েছিল। এখন বলুন 2025 চলছে, মুসলমানদের অবস্থা কোথায়? ধ্বংস করে দিয়েছে। বলেছিল 10,000 মাদ্রাসা দেবো, 10,000 মাদ্রাসা কেউ চায়নি, বরঞ্চ মাদ্রাসায় এখন শিক্ষক নাই। শিক্ষা প্রতিষ্ঠান দেওয়ার কথা বলেছিল 10,000, শিক্ষা প্রতিষ্ঠান দেয়নি, বরঞ্চ 10,000 মদের দোকান খুলে দিয়েছে বুতে বুতে। তাহলে লাভটা কি হবে? একজন বলছে হিন্দুকে বাঁচাতে এসেছি, আর একজন বলছে মুসলমানকে বাঁচাতে এসেছি। এই দুটো দলই হিন্দু মুসলমানের মাথার উপরে পা দিয়ে নিজেরা বাঁচতে এসেছে। আমাদের ঐক্যবদ্ধ হবে, এদের দুটো দলকে পরাস্ত করতে হবে। একজন বলছে মুসলমানকে বাঁচাতে এসেছি, ভালো কথা। শুনলাম অভিষেক বাবু আমেরিকাতে গিয়ে চোখের ট্রিটমেন্ট করে। তার পিসি মুখ্যমন্ত্রী, যেতেই পারে। আমার পিসি তার মুখ্যমন্ত্রী নয়। আপনার পিসি কি মুখ্যমন্ত্রী নাকি যে আপনি আমেরিকাতে যাবেন? কিন্তু আপনাদের ভোটে পিসি মুখ্যমন্ত্রী হয়েছে অভিষেক বাবুর, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যাক, শুনলাম যেখানে গিয়ে উনি ট্রিটমেন্ট করেন, আমরা অনেক ক্ষেত্রে সরকারি হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট করতে গেলে একটা প্রথমে পর্চি কাটতে হয় না? 2 টাকা না 5 টাকা? 2 টাকা দিয়ে একটা পর্চি কাটি, তারপরে তো আমরা লাইনে দাঁড়াই। লাইনে দাঁড়ানোটা আমাদের ভ্যালিড হবে, ওটা নেওয়ার পরে সে ট্রিটমেন্ট শুরু করবে। শুনলাম ফেসবুকে দেখলাম যে অভিষেক বাবু যে হসপিটালে ওই চিকিৎসা পরিষেবা নিতে যায় চোখের, ওখানে নাকি ওই ধরনের পর্চি কাটার জন্য 1 কোটি টাকা লাগে। ভাবতে পেরেছেন? ভাবতে পেরেছেন? তাহলে ওই ট্রিটমেন্ট আমরা পাবো কি? পাবো না। তাহলে বাঁচাতে কাকে আসলো? এই মুসলমানকে। মমতা ব্যানার্জি 2011 সালের আগে বলেছিল একদম। তাহলে মুসলমানদের কোনো একটা ছেলের চোখের প্রবলেম হলে পাবেন তো চিকিৎসা পরিষেবা? আরে বলো। তাহলে অভিষেক বাবু 2011 সালের আগে, আমি ওনাকে ওনার পরিবারকে সম্মান জানিয়ে বলছি, ওনার পরিবার 2011 সালের আগে যদি বায়োডাটা খুলেন, যদি আরটিআই ফাইল করে, সরি আরটিআই নয়, এই ইনকাম ট্যাক্সের যদি ফাইল পাওয়া যায়, তাহলে 1 কোটি টাকা দিয়ে ট্রিটমেন্ট নেওয়ার মতো জায়গায় ছিল তো? বলুন। রাগটা কোথায় বুঝতে পেরেছেন? একটু পয়েন্টে পয়েন্টে কথা বলি, ওদের জয়েন্টে জয়েন্টে ব্যথা করে। কি করতে পারি আমি? সেটা শুভেন্দু বাবুরও করে, শান্তনু বাবুরও করে, মমতা দিদিরও করে, অভিষেক বাবুরও করে। কিছু করার নেই আমার। ওই জন্য আমাকে মুখ বন্ধ করার জন্য 42 দিন আটকে রেখেছিল। আর আমি বলেছি, আমি দলিত, আদিবাসী, হিন্দু, মুসলমান নির্বিশেষে যার উপরে অত্যাচার হবে, সেই অত্যাচারীর মানে যারা অত্যাচারের শিকার, তার পাশে দাঁড়িয়ে কথা বলবো। চাই 42 দিন কেন, 420 দিন যদি জেলে রাখে, নওশাদ সিদ্দিকী প্রস্তুত আছে। আমাকে কিনতে পারবে না ভাই। প্রচুর চেষ্টা হয়েছে, কি করেনি আমাকে, কেন কিনতে চাইছে? ওই বলছি এটা বলবে না তুমি, এটা বন্ধ করো, আর কিছু নয়। এই যে বলে দিচ্ছে এটা বন্ধ করো। তাহলে মুসলমানকে বাঁচাতে এসে উনি চলে যাচ্ছেন আমেরিকাতে ট্রিটমেন্ট করতে, মুসলমানের কিছু উপকার হলো না। তো এখানে হিন্দুকে বাঁচাতে এসে উনি আইসিসি টপ পোস্টে চলে যাচ্ছে, আবার লোকাল হিন্দুর কোনো উপকার হলো না। এটা ভাবতে হবে। মা, আমার মায়েদেরকে বাপেদের বলবে একটু ভাবতে হবে, ভাবার সময় এসেছে। কাগে কান নিয়ে চলে গেলে হবে না, কানের দিকে হাত দিয়ে দেখতে হবে। আমি সকালবেলা উঠে ভাবছি আগামী যদি বৃষ্টি হয়, আমি অনেকের কাছে সেটা রোমান্স। সকালে উঠে যদি বৃষ্টি দেখি, অনেকের কাছে সেটা রোমান্স। বৃষ্টির ভালো ভিডিও বানিয়ে, রিলস বানিয়ে ফেসবুকে বিভিন্ন সোশ্যাল সাইটে ছাড়ছে, কি রোমান্টিক ওয়েদার। কিন্তু আমার মা বুঝতে পারছে, আমার বাপ বলছে যে সকালে বৃষ্টি হচ্ছে, তাহলে ভ্যানটা নিয়ার স্ট্যান্ডে দাঁড়াতে পারবো না। আমার কচি কচি ছেলে বলে এগুলোর সকালের মানে সারাদিনের রুজিটা আর পাবো না। তার কথা ভাবতে হবে। মা বাপ প্রত্যেককে বলছি, এই ধর্মীয় বিভাজন তৈরি করে আপনার আমার ক্ষতি হচ্ছে, সাধারণ খেটে খাওয়া মানুষের ক্ষতি হচ্ছে। তাই ঐক্যবদ্ধ হতে হবে, আওয়াজ তুলতে হবে। আমার খাদ্যের অধিকার, বাসস্থানের অধিকার, স্বাস্থ্যের অধিকার আমাকে বুঝিয়ে দিতে হবে। তুমি যেই সেন্ট্রালে থাকো, যেই রাজ্যে থাকো, আমার দেখার দরকার নাই। আমার অধিকার আমাকে বুঝিয়ে দিতে হবে। আর যদি আওয়াজ না তোলেন, ওই দেখবেন ফুলে ফেপে উঠবে কারা? শুভেন্দু অধিকারীরা আর মমতা ব্যানার্জিরা। আর ক্রমশ শোষণ কারা হবে? হবে আব্দুল্লাহ হবে আর সনাতন কাকা হবে। এর বাইরে কিচ্ছু হবে না। এবার বুঝার টাইম, আপনারা বোঝুন, যাকে ইচ্ছা ভোট দেবেন, কোনো আমার সেখানে এ নয়। কিন্তু অনুরোধ এটাই, ভোট দেওয়ার আগে একটু ভাববেন যে আমি কি পেলাম। ভোটের আগের রাতে 1000-1200 টাকা দিতে এলে ছাড়বেন না, কিন্তু বিরিয়ানির প্যাকেট 1000-1200 টাকা দিয়ে তো অনেক জায়গায় ভোট হয়, ছাড়বেন না, ওটাও নিয়ে নেবেন। কিন্তু ভোট দেওয়ার সময় একটু ভাববেন যে আমি কি পেলাম, এটাতে ভোট দিলে আমার কি লাভ হবে, আমার এলাকার কি লাভ হবে, আমার দেশের কি লাভ হবে, এটা ভাবতে হবে। এটা আগে আমাদের প্রাধান্য দিতে হবে, আর না হলে ক্রমশ পিছিয়ে যাবে।
যাচ্ছি আমরা। আমি তিনটে কথা বলে আমি এখান থেকে বক্তব্য শেষ করব। প্রথম কথা হচ্ছে, এত সমস্যা যাই বলেন না কেন, সমস্যা অধিকার পাচ্ছেন না, পাচ্ছেন না, যা হচ্ছে একটাই কারণ, অন্যতম একটা কারণ কি বলুন তো, আমরা জানি না বলে। অন্যতম প্রধান কারণ আমি জানি না, না জানার ফলে আমরা আমার অধিকারটা পাচ্ছি না, বলছি না। জানলে প্রতিবাদ করব। তো জানতে গেলে কি করতে হবে, আপনার আমার বাড়ির ছেলে মেয়েগুলোকে পড়াশোনা করাতে হবে। আর পড়াশোনা বন্ধের জন্য এরা কি করছে, স্কুলগুলোতে টিচার না দিয়ে স্কুলগুলোকে বন্ধ করে দিচ্ছে। পরবর্তীতে স্কুলগুলো চালু হবে, প্রাইভেট স্কুল হয়ে যাবে। এখন 260 টাকা না কত স্কুল ফিজ আছে, দিয়ে আপনার ছেলেকে পড়াতে পারবেন। ওই স্কুলটাই বন্ধ করে দেবে। 3 বছর 4 বছর পরে দেখবেন একটু ঝকঝকে হয়ে যাবে, রং চকে করে দিয়ে ওটা প্রাইভেট স্কুল করে দেবে। মাসে তখন 2000 টাকা দিয়ে পড়তে হবে। স্বাভাবিকভাবে আমরা খেটে খাওয়া মানুষ, আমার পক্ষে সম্ভব নয় একটা ছেলে একটা মেয়ে, আমার কি দুটো ছেলে একটা মেয়ে যাই হোক না কেন, 3 জন সন্তানকে 6000 টাকা দিয়ে মাসে পড়ানো সমর্থক নাই। তাহলে কি হবে, দুটো ছেলেকে বন্ধ করতে হবে কি একটা মেয়েকে বন্ধ করতে হবে? তাহলে ওরাই চাইছে এটা। তাহলে কি করতে হবে, আওয়াজ তুলতে হবে। আর আমি একটা অনুরোধ করব, আমরা মুসলিম সমাজের মানুষ যারা আমরা আছি তারা কি করি, রোজা রাখি তো মাঝে মধ্যে, রমজান মাসে এবং নফল রোজা রাখি। হিন্দু সমাজেরও বিভিন্ন সময় বিভিন্ন পুজোর ক্ষেত্রে তো উপসে থাকতে হয় নাকি ভাই? তো আমি অনুরোধ এটাই, যদি একবেলা রোজা একবেলা উপোস থাকতে হয় থাকবেন, ওই টাকা বাঁচিয়ে আপনাদের ছেলে মেয়েগুলোকে পড়াবেন। অনুরোধ এটাই, যদি না পড়ান আগামী দিন কিন্তু আরো ভয়ঙ্কর আসছে। আগামী দিন অনেক ভয়ঙ্কর আসছে। আপনার দায়িত্ব নেবে না, এখন অনেক কথা বলবে। দেখছেন না আমেরিকা থেকে নাকি ইললিগাল মাইগ্রেন্ট যারা, তাদেরকে কি করছে, ওদেরকে ওদের জেট ফ্লাইট, ওদের সামরিক বাহিনীর যেগুলো মালপত্র যায় সেই ফ্লাইটের মধ্যে ঢুকে হাত পা বেঁধে ইন্ডিয়ায় পাঠিয়ে দিয়েছে। দায়িত্ব কেউ নেবে না। অনেক বিস্তারিত, সময় স্বল্প, ওই বিষয়ে এখন যাব না। তাহলে আপনার দায়িত্ব আপনাকে নিতে হবে। আপনার দায়িত্ব যদি নিতে চান, আপনার ছেলেকে পড়াতে হবে, আপনার মেয়েকে পড়াতে হবে, উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হবে, এটা মাথায় রাখবেন। দ্বিতীয় হচ্ছে, ভোটের জন্য মারামারি হিংসায় জড়াবেন না, আমার অনুরোধ। আচ্ছা, কোনোদিন দেখেছেন আপনারা শুভেন্দু অধিকারী মহাশয়ের সাথে মমতা ব্যানার্জির হাতাহাতি লড়াই হতে? কোনোদিন দেখেছেন মোহাম্মদ সেলিম সাহেবের সাথে অভিষেক ব্যানার্জির হাতাহাতি লড়াই হতে? কোনোদিন বিমান বাবুর সাথে শোভন চ্যাটার্জির মারামারি হতে, হাতাহাতি দেখিনি, আর আমরা দেখতেও চাই না। তাহলে লড়াইটা কাদের হয়? এই বুথের নেতাগুলোর সাথে। বুথের তৃণমূলের সভাপতি আইএসএফ এর নেতাকে মারার জন্য বুঝছে, বিজেপির রে অমুককে, মানে এই বুথেই মারামারি, মেরে মাথা ফাটা ফাটিয়ে কেস কাবারি হয়ে ক্ষতি কারা হচ্ছে? বুথের লোকেরা। আর নেতারা মমতা ব্যানার্জি ডাকলে অমনি চা খেতে শুভেন্দু বাবু চলে গেল। যাক, যা গিয়েছে আমি অপরাধ বলে মনে করছি না, কিন্তু শুভেন্দু বাবুর একটু ভাবা দরকার ছিল, যে ভোটের পরে কিভাবে পশ্চিমবাংলার বিজেপি কর্মীদের উপর অত্যাচার চলেছিল। আমাকেও ডেকেছিল, আমি কিন্তু চা খেতে বসিনি ভাই, দাঁড়িয়েছি বিধানসভায়। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী 100 বার যেতে হবে তার কাছে। হ্যাঁ ম্যাডাম বলুন কি আছে, যেটা বলেছে উত্তর দিয়েছি, চলে এসেছি। আমি কিন্তু চা খেতে বসিনি, কারণ ভোটের পরে আমার ছেলেদের মেয়ের পিঠে চামড়া তুলে দিয়েছে, আমি তার সাথে বসে একসাথে চা খেতে পারি না। তখনই আমি চা খাবো যখন দেখবো বনগার একটা চায়ের দোকানের নিচে বিজেপি, তৃণমূল, আইএসএফ, কংগ্রেস, সিপিএম যে যাই দল করুক না কেন, বুথের নেতারা সম্প্রীতির সাথে, ঐক্যের সাথে, ভালোবাসার সাথে এক জায়গায় বসে চা খাচ্ছে। আর বুথের আমি নেতৃত্বদের বলবো, মাইকের আওয়াজ যাচ্ছে, যার যে দল ইচ্ছা করুন, কোনো আমার বিরোধিতা নাই, কিন্তু কার মেরে পা ভাঙবেন, কার নামে মিথ্যা কেস দিতে চাইছেন একটু ভাবুন না। কার হয়ে লড়াইটা করছেন? যার হয়ে লড়াই করছেন সে গিয়ে আবার ঠান্ডাটা ওর ধরে নিচ্ছে। আজকে আস্তে আস্তে 2022 সালের একটা ভিডিও দেখলাম, সেটা কোথায়, আলিপুরদুয়ারের সুমন কাঞ্জিলাল বিধায়ক সাহেব, দারুণ বলেন উনি, আমার সাইটেই বসেন, সুমন দা আমি বলি তো। সুমন দার সাথে প্রাক্তন যিনি বিধায়ক তার একটা মানে কন্ট্রোভার্সি, একটা মিডিয়া রিপোর্টিং। তো ওখানে তখন সুমন কাঞ্জিলাল্লা বিজেপির তখন বিধায়ক ছিলেন, এখন বসুন। তো এখন উনি তো তৃণমূলে চলে এসছেন, তখন প্রাক্তন যিনি বিধায়ক বর্তমান, সেই সময় তিনি সভাপতি তৃণমূলের, সুমনদার নামে যা ইচ্ছা করছে, আর সুমন দাও উত্তরে দিচ্ছে। আমি আস্তে আস্তে ভিডিওটা দেখে হেসে ফেললাম। এখন কি বলবে দুজনকে? এক দলে তো এখন তো দুজন এক দলে, এখন কি বলবে? তাই অনুরোধ এটাই, আমার দ্বিতীয় যেটা আপনাদের কাছে রিকোয়েস্ট ছিল, যে আপনারা এই ভোটের জন্য প্রতিবেশীর সাথে হিংসায় জড়াবেন না। শুভেন্দু বাবু সেই কাঁথি থেকে আসতে টাইম লাগবে, নওশাদ সিদ্দিকী ফুরফুরা শিব থেকে আসতে টাইম লাগবে,
মমতা ব্যানার্জির কালীঘাট থেকে আসতে সময় লাগবে, মোহাম্মদ সেলিম সাহেবের কলকাতা থেকে আসতে সময় লাগবে, অধীর বাবুর আপনার বহরমপুর থেকে আসতে সময় লাগবে, শুভঙ্কর বাবুরও মেদিনীপুর থেকে আসতে সময় লাগবে। আপনার বিপদে কিন্তু আপনার পাশের বাড়ির লোকটা আপনার এলাকাটায় আগে আসবে আমাদের থেকে। তাই অনুরোধ আপনাদের কাছে, এই ভোটের জন্য আপনার হিংসায় জড়াবেন না, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। তৃতীয় হচ্ছে, প্রশাসন আমাদের কে সামাজিক বন্ধু, তাদেরকে সহযোগিতা করবেন। সহযোগিতা করতে হবে এই জন্যই, এটা দেখুন এই পাশেই আমাদের বর্ডার না, পাশেই বর্ডার, তো এটা আমাদেরকে আলাদা একটু দায়িত্ব নিতে হবে। কোনোভাবেই আমাদের দেশের ক্ষতি হোক এমন ধরনের কোনো যদি এলিমেন্টসকে আমরা দেখতে পাই, জানতে পাই, সঙ্গে সঙ্গে আমরা কি করব, পুলিশের সহযোগিতা করব, পুলিশকে আমরা জানিয়ে দেব। পুলিশ যদি না দায়িত্ব নিতে পারে, আমাদের যার যে উদ্ধর্তন নেতৃত্ব যারা আছে তাদেরকে জানান। কিন্তু আমি অনুরোধ এটাই, পুলিশকে আপনারা সহযোগিতা করবেন। কে না কে ওরা আমার আত্মীয় হয়, বাংলাদেশ থেকে এসছে বিভিন্ন দেশ থেকে এসছে, আগে আমরা কার দ্বারস্থ হব? প্রশাসনের দ্বারস্থ হবে, এটা মাথায় রাখবেন। প্রশাসনকে সহযোগিতা করবেন। আর প্রশাসন যদি আইন বহির্ভূত কাজ করে, তার জন্য কি আছে? আদালত আছে, বিচার ব্যবস্থা আছে। কিছু প্রশাসনের কর্তারা আমাদের সাথে ওই ধরনের নিরপেক্ষতা বজায় না রেখে শাসক দলের হয়ে ব্যাটিং করতে গিয়েছিল, কোর্টে এসে এখন জবাব দিতে হচ্ছে টুপি খুলে, মানে ক্যাপ খুলে। আইনের মাধ্যমে তাদের সাথে আমরা লড়াই করব, আইন কেউ হাতে তুলে নেবেন না। পুলিশ আমাদের একটা সমাজের গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে, আমাদেরকেও পুলিশকে সহযোগিতা করতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যা এখানে আমাদের নেতৃত্বরা যাদেরকে বস্ত্র দেওয়ার জন্য মনস্থির করেছে, তাদের আমি আবারও বলছি, বস্ত্র দেওয়া হবে। কিন্তু আমি মিডিয়ার বন্ধুদের বলবো, যখন বস্ত্র দেবে আপনারা দয়া করে কেউ ভিডিও করবেন না, কেউ ভিডিও করবেন না ভাই, অনুরোধ এটাই। আমি একটা প্রতীকী, মাস্টার সাহেব একটা প্রতীকী হিসাবে আমাদের দলের নেতৃত্বদের হাতে বস্ত্র দিয়ে এটা শুভ সূচনা করব প্রতীকী হিসাবে। কিন্তু যারা নেবেন তাদের ছবি তুলবেন না। আর যারা নেবেন আজকে, আমি তাদেরকে বলবো, আপনারাও এরপর থেকে কোন জায়গায় যদি স্টেজে তুলে আপনাদের হাতে এইরকম ওই নোংরামি মনে করি, এটা আপনারা প্রত্যাখ্যান করবেন। যারা আজকে জানি না কাদের আছে কি আছে, কারণ এগুলো খুব আমাকে খারাপ লাগে, এটা বন্ধ করতে হবে এই ব্যবস্থা। আচ্ছা, আমি ভাই অনেক ফান্ডামেন্টাল রাইটস এর কথা বললাম, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, এইসবের কথা বললাম, বাসস্থানের কথা। সংবিধানের 51 ধারাতে ফান্ডামেন্টাল ডিউটিস এর কথা বলা আছে, ফান্ডামেন্টাল ডিউটিস এর কথা বলা আছে। অনুরোধ এটা, আমরা কিন্তু সবাই ওটাও দেখবো। রাষ্ট্র যেমন আমাদেরকে এইগুলো দেবে, রাষ্ট্র আমাদের কাছ থেকে কিছু চাই, সেটা কি? আমাদের কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে, সেগুলো পালন। তাই এই বলে সকলকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আমার কথাটা কেউ ব্যক্তিগতভাবে নেবেন না। দীর্ঘক্ষণ আপনারা বক্তব্য শুনলেন, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। প্রশাসনের কর্তাদেরকে আর একবার ধন্যবাদ জানাই, মিডিয়ার বন্ধুদেরকে ধন্যবাদ জানাই। সর্বোপরি বনগাঁ সাংগঠনিক যে আমাদের বিধানসভা লোকসভার যে নেতৃত্বরা আছেন, এবং যারা আমাদের রানাদা সহ যারা এই প্রোগ্রামকে সাফল্যের উচ্চ শিখরে নিয়ে যেতে সহযোগিতা করেছেন, আমাদের প্রত্যেক নেতৃত্ব যারা আছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং আমাদের এখানকার অবজারভার মাস্টার সাহেবের প্রচেষ্টাকে আমি কুর্নিশ জানাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।